শুরু হচ্ছে আজকের গল্প ইছামতি। দীপাঞ্জনের সঙ্গে অদ্ভুতভাবে আলাপ হয়েছে ভাবনার। দুজনেই দাঁড়িয়ে থাকতো অটোর লাইনে, প্রত্যেকদিন একই সময়ে। প্রথমে বেশ কিছুদিন দুজনেই লক্ষ্য করেছে দুজনকে, কয়েকবার চোখাচোখি, তারপর স্নিগ্ধ হাসি বিনিময়। মাসখানেক পরে দীপাঞ্জন নিজে থেকে এসে আলাপ করেছে ভাবনার সঙ্গে। দেখা গেল দুজনেরই অফিস ডালহৌসিতে। দুজনেই অটোতে অটোতে কলকাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছায় অফিসের জন্য। আলাপ হওয়ার পর একসঙ্গে যাতায়াত শুরু হলো। ভাবনার বয়স তখন 23, দীপাঞ্জনের 28। ভাবনার পরিবার বলতে শুধু মা, দীপাঞ্জনের পরিবার বলতে মা বাবা আর অবিবাহিত বোন। প্রেমের শুরুতে পরিবার নিয়ে আলোচনা খুব বেশি হয়নি তাদের। নিজেদের কথা বলতে বলতে আর শুনতে শুনতে ডালহৌসি পৌঁছে যেত তারা। যেহেতু রাস্তায় ইচ্ছে করে দেরি করতো দুজনে, কখনো কফি শপে, আবার কখনো হেঁটে, এরকম ভাবে সময় নষ্ট হতো তাদের। তাই প্রত্যেক দিনই অফিসে পৌঁছাতে দেরি হতো দুজনারই। এইভাবে বেশ কয়েক মাস চলার পর দীপাঞ্জন একদিন প্রপোজ করলো ভাবনাকে। দীপাঞ্জনের চাকরির বয়স তখন 6 বছর, তার বোন 11-এ পড়ে। এই মুহূর্তে দীপাঞ্জনের বিয়ের ইচ্ছে না থাকলেও ভবিষ্যতে সে ভাবনাকে বিয়ে করতে চায়। প্রপোজ করার সময় এই কথাটাও ভাবনাকে বলল দীপাঞ্জন। পুরোপুরি রাজি না হলেও মিষ্টি হেসে দীপাঞ্জনের সব কথাতেই ইতিবাচক মাথা নাড়ল ভাবনা। ভাবনার হাসি, মাথা নাড়া, দীপাঞ্জনের কাছাকাছি হাঁটা, তার দিকে তাকানো, এসব কিছু স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে দীপাঞ্জনের প্রস্তাবে সে রাজি আছে। তবু দীপাঞ্জন মজা করে ভাবনাকে বলল, তুমি কিন্তু আমার প্রপোজালের কোনো উত্তর সেভাবে এখনো দাওনি। আমি তোমাকে আমার মনের কথা খুলে বলেছি। আমি তোমায় ভালোবাসি, যে মানে ভালোবেসে ফেলেছি আর কি, এবং তোমাকে আমি বিয়ে করতে চাই। এবার উল্টো দিক থেকে তোমার তো একটা রিপ্লাই আসবেই, কই সেটা তো পেলাম না। তুমি তো আমার কথা শুনে চুপ করে রইলে। হাসছে ভাবনা, বলল, আমাদের পরিচয় হলো 6 মাসের, এর মধ্যে তুমি আমাকে প্রপোজ করলে। এখন কথা হচ্ছে, আমি যদি তোমার প্রস্তাবে রাজি না হতাম তাহলে এক মুহূর্ত তোমার সঙ্গে থাকতাম না। এবার যদি বলো রিপ্লাইয়ের কথা, তাহলে সেটা পজিটিভ রিপ্লাই অবশ্যই হবে, কিন্তু সেক্ষেত্রে আমার বেশ কিছু কথা তোমাকে জানানোর আছে। ভাবছিলাম কবে বলবো, সেজন্যই চুপ করেছিলাম। হাসতে হাসতে দীপাঞ্জন বলল, তোমার সব কথাই আমি রাজি। মনের মধ্যে কোনো হেজিটেশন রেখো না। মনে রেখো, তুমি যা বলবে সমস্ত কিছুতে আমার মত আছে। জানানোর মতন করে বলার দরকার নেই, আমাকে সবকিছু জানাতেই হবে, নট নেসেসারি। চাইলে সেটা জাস্ট শেয়ার করো আমার সঙ্গে, একদম বন্ধুর মতো। আমাদের রিলেশনশিপে কোনো শর্ত বা কোনো দ্বিধা থাকুক আমি চাই না। ভাবনা তাকিয়ে আছে দীপাঞ্জনের দিকে, বলল, বেশ তো, তাই হবে তবে। আরো 1 মাস কেটে গেল। এরপর একদিন দীপাঞ্জন ভাবনাকে তার বাড়িতে নিয়ে এলো। উদ্দেশ্য বাবা মার সঙ্গে আলাপ করানোর। সেখানে দীপাঞ্জনের বাবা মা, অবিবাহিত বোন মিনি, প্রত্যেকেই ভাবনাকে ঘিরে আন্তরিকতা এবং ভালোবাসায় ভরিয়ে রাখলো কয়েক ঘন্টা। ভালো লাগলো ভাবনারও। দীপাঞ্জনের মা ভাবনাকে জানালো যে ভাবনাই বাড়িতে একেবারেই মেয়ের মতো থাকবে। পোশাক আশাক, চাকরি বাকরি, বাড়িতে ঢোকা বেরোনো স্বাধীনতা, কোনো ব্যাপারে কারোর মুখে পেক্ষি হতে হবে না। ভাবনা যেন কখনো এটা না মনে করে সে শ্বশুর বাড়িতে আছে। ভাবনা লক্ষ্য করলো দীপাঞ্জনের বোন মিনি ছোট্ট হাফ প্যান্ট পরে বাড়িতে রয়েছে। দীপাঞ্জনের মা বলল, এ বাড়িতে মিনির পোশাক আশাকে যেমন কোনো বিধিনিষেধ নেই, তেমনি তোমার পোশাক আশাকেও কোনো বিধিনিষেধ থাকবে না। আমরা অত্যন্ত উদার মনোভাবাপন্ন। আমরা ছেলের বউকে ছেলের বউ হিসেবে ট্রিট করব না, এটাই আমাদের পারিবারিক ট্র্যাডিশন। তুমি আমাদের আত্মীয়দের সঙ্গে মিশলে বুঝতে পারবে, আমাদের পরিবারের সব বউরাই মেয়েদের মতোই থাকে। এত ভালো শ্বশুরবাড়ি কয়জনই বা পায়। মনে খুশি নিয়ে দীপাঞ্জনদের বাড়ি থেকে বেরিয়ে এলো ভাবনা। এরপর আরো 1 মাস কেটে গেল। এর মধ্যে দীপাঞ্জন আর ভাবনা মুকুটমণিপুর থেকে ঘুরে এলো একদিন। এক রবিবার সকাল 6টায় বাড়ি থেকে বেরিয়ে বিকেল 9:30 নাগাদ দুজনেই ফিরে এলো। ঠিক তারপরে রোববার ভাবনার জন্মদিন ছিল। সেই রবিবারে ভাবনাকে সারপ্রাইজ দিল দীপাঞ্জন। ভাবনাকে নিয়ে এলো দীপাঞ্জনের নতুন ফ্ল্যাটে। বাবা মাকে না জানিয়ে একটা ফ্ল্যাট বুক করে ফেলেছে দীপাঞ্জন। কলকাতার একেবারে প্রান্তে 2 কামরার ছোট ফ্ল্যাট।
জায়গাটা এখনো গড়ে ওঠেনি, তাই ফ্ল্যাটের দাম কম পড়েছে। ফ্ল্যাট দেখে খুবই খুশি হয়েছে ভাবনা। ফ্ল্যাটের এবড়ো খেবড়ো মেঝেতে বসেই দুজনে ভবিষ্যতের কিছু প্ল্যানিং করে নিল চটপট। তারপর ফিরে গেল যে যার বাড়িতে। এরপরেই আরো 1 মাস কেটে গেল। এবার একদিন দীপাঞ্জন ভাবনাকে বলল, ভেবেছিলাম তুমি নিজে থেকেই বলবে, কিন্তু তুমি তো কিছুই বললে না, তাই আমাকে বলতে হলো। একদিন তোমাদের বাড়িতে আমাকে নিয়ে চলো। ভাবনা তাকিয়ে আছে দীপাঞ্জনের মুখের দিকে। স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, আমাদের বাড়িতে যেতে তোমার ভালো লাগবে না, তাই বলছি না। আমি বলছিলাম তোমাকে কিছু জানানোর মতো কথা আছে আমার। দীপাঞ্জন বলল, আগে ঘুরে আসি তোমাদের বাড়ি থেকে, তারপর শুনবো না হয়। ভাবনা বলল, আমি নিষিদ্ধ পল্লীতে থাকি। আমার মায়ের জীবিকা তার দেহ। দীপাঞ্জনের চোখের দৃষ্টি মুহূর্তের মধ্যে পাল্টে গেল। দুপা পিছিয়ে দাঁড়ালো ভাবনার থেকে। অদ্ভুত ঘোলা গলায় বলল, কি বলছো এসব, ছি ছি। ভাবনা বলল, আমি তোমাকে বলেছিলাম কিছু কথা আছে জানানোর মতো, সেটাই তো বললাম। তবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কথাটা নিতে পারোনি। দীপাঞ্জনের গলায় ঘেন্না। বলল, আমাদের বাড়িতে যাবার আগে এই কথাটা তোমার বলা উচিত ছিল। তুমি আমার বাবা মাকে অপমান করলে ভাবনা। আমি কেন? কোনো ভদ্রলোকের ছেলে এটা মেনে নিতেই পারবে না। তুমি এটা আমার কাছে গোপন করে বিশাল ঠকিয়ে দিলে আমাকে। পৃথিবীর এমন কোনো ছেলে নেই যে রেড লাইট এরিয়ার মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে বেছে নেবে। ভাবনা দীপাঞ্জনের কোনো কথার উত্তর দিচ্ছে না, শুধু অপলক তাকিয়ে আছে তার দিকে। এবার বলল, আমি তোমাকে ঠকাইনি, কারণ আমি এই ব্যবসাটা করি না, আমার মা করেন। আমি শুধু তার সঙ্গে থাকি। আর আমার মায়ের ব্যবসায় নামার কোনো ইচ্ছে আমার নেই। আমি এখন চাকরি করছি, ভবিষ্যতে বিয়ে করলে আমি সংসার করব। ভাবনার কথা শেষ হওয়ার আগে রেস্তোরাঁয় বসে চিৎকার করে উঠল দীপাঞ্জন। বলল, যথেষ্ট বয়স হয়েছে তোমার। এইসব এরিয়ার মেয়েরা হাজার স্বপ্ন দেখলেও আমাদের মতন সাধারণ জীবনে ফিরে আসতে পারে না। এটা অন্তত তোমাকে বলে বোঝাতে হবে না নিশ্চয়ই। তাছাড়া তুমি তোমার মায়ের সঙ্গে থাকো, এটাই তো একটা ঘৃণ্য ব্যাপার। তুমি কি ব্যবসা করো আমার তা জানার দরকার নেই। আমার জাস্ট ঘৃণা করছে। আমি চললাম, আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। চলে গেল দীপাঞ্জন। ফিরে গেল ভাবনা। এর ঠিক 1 ঘন্টা পরে ভাবনার ফোন থেকে দীপাঞ্জনের ফোনে একটা বড় মেসেজ এলো। তাতে লেখা ছিল, দীপাঞ্জন, আমি এত রেড লাইট এরিয়ায় থাকি না। আমার মাও এই ধরনের কোনো ব্যবসা করেন না। আমি খুব সাধারণ একটি মেয়ে, মধ্যবিত্ত পরিবারে থাকি। তবে হ্যাঁ, আমি একটা এনজিও চালাই, তার নাম ইছামতি। আমরা রেড লাইট এরিয়ার মেয়েদের নিয়ে কাজ করি। সেই সমস্ত মেয়েদের নিয়ে যারা পড়াশোনা করছে এবং ভবিষ্যতে যারা সমাজের মূল স্রোতে ফিরতে চায়, আর 5টা সাধারণ মেয়ের মতো জীবনযাপন করতে চায়। এই মেয়েদের নিয়ে কাজ করে আমি বুঝতে পেরেছি এরা কতটা অসহায়। এরা চাইলেও নিজেদের ইচ্ছে পূরণ করতে পারবে না, কারণ তোমাদের মতন ছেলেরা এদের বন্ধু বলেও মানতে পারে না। জীবন সঙ্গিনী তো দূরের কথা, এদের সঙ্গে কথা বলে আমার কষ্ট হতো। এদের অভিজ্ঞতা খুব খারাপ। মানুষ এদের যে কতটা ঘৃণা করে আমি আজ বুঝতে পারলাম। তাই আমি মিথ্যে কথা বলে যাচাই করলাম যে তারা কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে চলেছে। এবার বলি, আমি তোমাকে এমনিতেও বিয়ে করতাম না। আজকের ঘটনার পরে আমি নিজেই তোমার মুখ কখনো দেখব না। তোমাদের মতো ছেলেরা যেটা বলো সেটা বিশ্বাস করো না, আর যেটা মনে প্রাণে বিশ্বাস করো সেটা মুখে কখনো বলার সাহস করো না। উদার মনোভাবাপন্ন, এই শব্দটা তোমার মা উচ্চারণ করেছিলেন। এই শব্দটা তোমাদের জন্য নয়। যাই হোক, ভালো থেকো। ভাবনা বোস। শেষ হলো আজকের ছোট্ট গল্প ইছামতি। কলমে মুনমুন রায়।